বিসমিল্লাহিররহমানিররহিম। আবারও স্বাগতম আমার এই লেকচার সিরিজে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল লেকচার সিরিজ নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়েছি। বরাবরের মতো আমি মিরশুল ইসলাম আজকের এই প্রেজেন্টেশন উপস্থাপনায় আছি। আজকে এই সাবজেক্টের অধ্যায় 8, চ্যাপ্টার 8, ফ্যারাডেস লস অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, অর্থাৎ ফ্যারাডের তড়িৎচুম্বকীয় আবেশ নিয়ে চ্যাপ্টার আলোচনা করা হয়েছে। এটা একটা ছোট্ট একটি চ্যাপ্টার। এই চ্যাপ্টারটি এই লেকচারে যতটুকু সম্ভব আমি সুন্দরভাবে উপস্থাপন করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের চ্যাপ্টার 8-এর সিলেবাস আউটলাইনে আছে ডিফাইন ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, তড়িৎচুম্বকীয় আবেশটা কি সেটা সংজ্ঞায়িত করা হয়েছে। তারপর আছে ফ্যারাডেস লস অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ফ্যারাডের তড়িৎচুম্বকীয় আবেশ নিয়ে, এবং সবশেষে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন রিলেটেড কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম। তড়িৎচুম্বকীয় আবেশ শুরু করবার আগে একটি ছোট্ট গল্প দিয়ে আমরা শুরু করি। তোমরা জগৎ বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের নাম নিশ্চয়ই শুনেছ। তো ওনার পড়ার ঘরে 3 জন বিজ্ঞানীর ছবি ছিল টাঙানো। তার একটি ছিল স্যার আইজ্যাক নিউটন, আরেকজন বিজ্ঞানী ছিল জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, আর তৃতীয় জনকে, সেই তৃতীয় জন একজন জাদুকর, বিজ্ঞানের জাদুকর বলা হয়, যার জাদুর ছোঁয়ায় পুরো বিজ্ঞান জগতের চিত্র ওলটপালট হয়ে যায়। তিনি সেই বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে। শিক্ষার্থীরা, মহান বিজ্ঞানী রাদারফোর্ডকে নিশ্চয়ই তোমরা চেনো। তিনি মাইকেল ফ্যারাডকে নিয়ে সুন্দর একটি কমেন্টস করেছিলেন। কমেন্টসটা ছিল এরকম: তার আবিষ্কারগুলোর মাত্রা আর ব্যাপকতা বিজ্ঞান আর শিল্প কারখানার জগতে সেগুলোর গুরুত্ব বিবেচনা করলেই বোঝা যায়। এই লোকটাকে যত বড় সম্মানই দেওয়া হোক না কেন, সেটা যথেষ্ট নয়। এই মহান বিজ্ঞানী 1831 সালে তড়িৎচুম্বকীয় আবেশ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বিষয়ে একটি মৌলিক সূত্র আবিষ্কার করেন, এবং তার সম্মানে তার নাম অনুসারে সেই সূত্রকে ফ্যারাডের আবেশ সূত্র বা ফ্যারাডেস লস অফ ইন্ডাকশন বলা হয়। তো ফ্যারাডের তড়িৎচুম্বকীয় আবেশের শুরুতেই আমরা দেখব যে তড়িৎচুম্বকীয় আবেশের বিষয়টি কি, আসলে কিভাবে সৃষ্টি হচ্ছে। যখন চুম্বক এবং পরিবাহী তার, নিশ্চয়ই চুম্বকও তোমরা চিনো এবং পরিবাহী তার কি সেটা বলার অপেক্ষা রাখে না। তো এই চুম্বক এবং পরিবাহী তার একে অপরের সাপেক্ষে যদি গতিশীল থাকে, অর্থাৎ একে অপরের সাপেক্ষে বা তাদের মাঝে যদি একটা আপেক্ষিক গতি থাকে, তখন ওই পরিবাহীতে আবেশিত ভোল্টেজ সৃষ্টি হবে, ইনডিউসড ভোল্টেজ ক্রিয়েট হবে। সেটা মাইকেল ফ্যারাডে প্রথম লক্ষ্য করেন। আর যে বিষয়গুলোর উপরে এই ইনডিউসড ভোল্টেজ বা আবেশিত ভোল্টেজ নির্ভর করবে, সেই বিষয়গুলো আসলে কি, সেটাই আমরা এই পরের এই পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি। আসলে বিষয়গুলোকে একটু আমরা দেখি। প্রথমটা হচ্ছে গতির একটা বিষয় থাকতে হবে। গতি যত বেশি হবে, একটা সাপেক্ষে আরেকটা আপেক্ষিক গতি যত বেশি হবে, ভোল্টেজ মান বা সেটা আরও বেশি বৃদ্ধি পাবে। আর এটি হচ্ছে চুম্বকত্ব। আমরা যে ম্যাগনেটিক ফ্লাক্স সৃষ্টি করছে যে চুম্বক দিয়ে, সেই চুম্বকটি যদি শক্তিশালী চুম্বক হয়, সেই ক্ষেত্রে আবেশিত ভোল্টেজও উচ্চ হবে। এরপর আরেকটি হচ্ছে তারের আকার। আমরা যে পরিবাহী তারে আমরা ইনডিউসড ভোল্টেজ পাচ্ছি বা কারেন্ট, সেই পরিবাহী তার যদি কয়েল আকারে হয় এবং সেই কয়েলের প্যাচ সংখ্যা যদি বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রেও আবেশিত ভোল্টেজ বেশি হবে। খুব গুরুত্বপূর্ণ 3টি পয়েন্ট, যে বিষয়গুলোর উপরে আবেশিত ভোল্টেজ নির্ভর করছে। আমরা ছবিতে দেখি আপেক্ষিক গতি আসলে কি বোঝানো হচ্ছে। দেখো, এই যে একটা পরিবাহী তার, একটা টার্ন, এই পরিবাহী তারটি স্থির আছে এবং সেই পরিবাহী তারের দুই প্রান্তে একটি গ্যালভানোমিটার লাগানো আছে। কারণ এখানে যে আবেশিত ভোল্টেজ সৃষ্টি হচ্ছে সেটা বুঝবার জন্য আমরা একটা গ্যালভানোমিটার ব্যবহার করেছি। কারণ আবেশিত ভোল্টেজ সৃষ্টি হলে গ্যালভানোমিটারের যে একটা নিডেল আছে, যে কাঁটাটা আছে, সেটা মুভ করবে। সেটা ক্লকওয়াইজ হতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে। সেটা নির্ভর করছে আমরা এই চুম্বক দণ্ডটা আপওয়ার্ডস বা ডাউনওয়ার্ডস কীভাবে মুভ করছে সেটার উপরে। তো এখানে দুটোর মাঝে একটা আপেক্ষিক গতি আছে, কারণ এই তারটি স্থির, বাট আমরা চুম্বকটাকে গতিশীল রেখেছি। ডান পাশে ছবিটাতে আবার চুম্বকটা স্থির, বাট এই পরিবাহী তারটি গতিশীল। মানে বিষয়টি হচ্ছে দুটার যে কোনো একটিকে একটা সাপেক্ষে আরেকটা গতিশীল হতে হবে, তাহলেই এই পরিবাহী তারে আবেশিত ভোল্টেজ সৃষ্টি হবে, এবং সেটি আমরা গ্যালভানোমিটার দিয়ে লক্ষ্য করতে পারবো। এরপর হচ্ছে একটা পয়েন্টে বলা হয়েছে কুণ্ডলিত তারের প্যাচ সংখ্যা।
আমরা যে পরিবাহী তারে আবেশিত ভোল্টেজ সৃষ্টি করতে চাই তার প্যাচ সংখ্যার উপরে বা ওয়েন্ডিংয়ের উপরেও নির্ভর করছে আবেশিত ভোল্টেজ। তোমরা দেখো যে এই ছবিটাতে একদম বামের ছবিটাতে দেখো মাত্র 2টি টার্ন, এখানে আছে 4টি, এখানে 1 2 3 4 5 6টি টার্ন আছে। তো 2টি টার্নে এই গ্যালভানোমিটারের যে পয়েন্টটা যে মানটা ইন্ডিকেট করছে, যেমন 4টি টার্ন দেখো মানটি আরও বেড়ে গেছে, এবং এই নিডেলটা বা এই গ্যালভানোমিটারের কাঁটাটি কিন্তু আসলে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে ক্লকওয়াইজ, দেখো মান আরও বেড়ে গেছে। এখানে আমরা টার্ন নাম্বার আরও বাড়িয়েছি এবং দেখো মানটি আরও বেড়ে গেছে, সেটা গ্যালভানোমিটার শো করছে। তাহলে কুণ্ডলিত তারের প্যাচ সংখ্যার উপরও নির্ভর করছে ইনডিউসড ইএমএফ। এবার আসলে ফ্যারাডের যে দুটি সূত্র নিয়ে তড়িৎ চৌম্বকীয় আবেশ নিয়ে যে দুটি সূত্র দিয়েছে সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করি। এই চ্যাপ্টারের মূল উপজীব্য আলোচনার বিষয়টি হচ্ছে ফ্যারাডের এই সূত্রগুলো নিয়ে। ফ্যারাডে আবেশ সূত্রের প্রথম লটা বলা হচ্ছে whenever the magnetic flux linked with a circuit changes and EMF is always induced in it। খুব সহজ সরল ভাষায় ইংলিশে বলা হয়েছে সূত্রটি। ইএমএফ মানে তো বোঝো ইলেকট্রোমোটিভ ফোর্স, যেটাকে বলা হচ্ছে তড়িৎচালক শক্তি, তড়িৎচালক বল বা শক্তি। তো বলা হচ্ছে এখানে যে কোন একটা সার্কিটে যখন ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কড হয় বা সম্পর্কিত হয়ে যায়, তখন একটা ইনডিউসড ইএমএফ সৃষ্টি হবে, কিন্তু সেটা অবশ্যই সেই ফ্লাক্সটা পরিবর্তনশীল হতে হবে, চেঞ্জেস পরিবর্তন হবে। যদি শুধু এই কয়েলের মধ্য দিয়ে একটা স্থির কোনো চুম্বক ফ্লাক্স এর মধ্য দিয়ে নির্গত করা হয়, তাহলে কোনো ইএমএফ সৃষ্টি হবে না, পরিবর্তনশীল হতে হবে। অর্থাৎ সময়ের সাথে সাথে ফ্লাক্স এই কয়েলের মধ্যে যেটা যাবে সেটা সময়ের সাথে সাথে ফ্লাক্সের পরিবর্তন হতে হবে, অর্থাৎ ফ্লাক্সের সংখ্যা বাড়বে কমবে, তাহলে ইনডিউসড ইএমএফ সৃষ্টি হবে। তো আমরা ব্যাখ্যায় দেখি যে যখন কোনো বদ্ধ তার কুণ্ডলিতে আবদ্ধ চুম্বক বলয়ের সংখ্যা বা চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটবে কোনো একটা ক্লজড লুপে, তখন উক্ত কুণ্ডলিতে একটি তড়িৎচালক শক্তি ইলেকট্রোমোটিভ ফোর্স আবিষ্ট হবে। ক্ষেত্র সংখ্যার বৃদ্ধিতে তড়িৎ প্রবাহ যেদিকে ঘটে, ক্ষেত্র বলতে এখানে আসলে চুম্বক ক্ষেত্র বোঝানো হচ্ছে, চুম্বক বলরেখার বৃদ্ধিতে তড়িৎ প্রবাহ যেদিকে ঘটে, এই চুম্বক বলরেখা হ্রাস পেলে তড়িৎ প্রবাহের অভিমুখ তার বিপরীত দিকে ঘটে। এই ছবিতে সেটা দেখানো হয়েছে এবং এটি সুন্দর একটি ব্যাখ্যা বিজ্ঞানী ল্যান্স তার সূত্র দিয়ে দিয়েছেন যে যখন আমি এই চুম্বকটাকে কয়েলের দিকে নিয়ে আসবো, দেখো তখন এই কয়েলে চুম্বক ফ্লাক্সের ঘনত্ব বা চুম্বক বলরেখার সংখ্যাগুলো বাড়তে থাকবে সময়ের সাথে সাথে। আবার যখন আমি এই কয়েল থেকে যখন চুম্বক দণ্ডটাকে এই যে ম্যাগনেটিক বারটাকে যখন আমি বাম দিকে সরিয়ে নিয়ে যাব, তখন ধীরে ধীরে এই ফ্লাক্স লিঙ্কেজের পরিমাণটা কমতে থাকবে। তো ম্যাগনেটিক ফ্লাক্স বৃদ্ধি বা হ্রাস যেটাই ঘটুক না কেন, যে পরিবর্তনটা সেই পরিবর্তনের সাপেক্ষেই এই কুণ্ডলিত তারে তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। তো চুম্বক দণ্ড তড়িৎ প্রবাহের কাছে নিয়ে আসলে যেদিকে তড়িৎ প্রবাহ ঘটবে, যদি আমরা কিন্তু দূরে সরিয়ে নিয়ে যাই তাহলে তার বিপরীত দিকে ঘটবে। সেটা এই হাত দিয়ে যে তোমার দেখো হাতের যে থাম যেটা বৃদ্ধাঙ্গুলিতে দেখানো হয়েছে কারেন্টের ডিরেকশনটা, যখন আমরা কাছে নিয়ে আসতেছি তার কারেন্ট ডিরেকশন ছিল উপরের দিকে, যখন আমরা নিয়ে যাচ্ছি তার কারেন্ট ডিরেকশন নিচের দিকে, মানে কারেন্ট প্রবাহের দিক চেঞ্জ হবে চুম্বক নেওয়া এবং ওখান থেকে চুম্বকটা সরিয়ে নেওয়ার ক্ষেত্রে। তো এটা আমরা ল্যান্সের সূত্র আরো ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। ফ্যারাডে আবেশ সূত্রর সেকেন্ড লটা হচ্ছে দ্য ম্যাগনিটিউড অফ দ্য ইনডিউসড ইএমএফ। এই যে ইনডিউসড ইএমএফটা তৈরি হচ্ছে তার মানটা আসলে কার সমান, বলা হচ্ছে দ্য রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজ। যে ফ্লাক্স লিঙ্কেজ যে চেঞ্জ হচ্ছে তার চেঞ্জের হারের উপর নির্ভর করে এবং তার সমান হয়। আমরা ব্যাখ্যাটি একটু দেখি। তার কুণ্ডলিতে আবিষ্ট এই তড়িৎচালক শক্তির মান সময়ের সাথে সাথে কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চুম্বক বলরেখা বা ম্যাগনেটিক ফ্লাক্স যেটা বলা হচ্ছে পরিবর্তন হারের সমানুপাতিক। হার বলতে বোঝো একক সময় বা সময়ের সাথে সাথে যে পরিবর্তনটা হয়। তো আমরা ম্যাথমেটিক্যালি দেখার চেষ্টা করি, মনে করি কোনো মুহূর্তে, যে কোনো মুহূর্তে আর কি, কুণ্ডলিতে আবদ্ধ চুম্বক ক্ষেত্র বা ফ্লাক্সের সংখ্যা হচ্ছে φ1। সেটা ধরে নিচ্ছি টি সময় পর কুণ্ডলিতে সেই ফ্লাক্সের পরিবর্তনটা হলো φ2 একটা সময় পর, টি সময় পরে। তাহলে কতটুকু পরিবর্তন হলো টি সময়ে? φ2 মাইনাস φ1। শুরুতে ছিল φ1 এবং টি সময় পর আমরা দেখছি ফ্লাক্স φ2। তাহলে টি সময় পর ফ্লাক্সের পরিবর্তন কতটুকু? φ2 মাইনাস φ1। তাহলে পরিবর্তন হার কীভাবে বলবো আমরা? একক সময় যেটা, তার টি সময় যদি পরিবর্তন হয় φ2 মাইনাস φ1,
তাহলে একক সময় 1 একক সময় যদি হয় তাহলে আমরা লিখব φ2 - φ1/t। এটাই হচ্ছে ফ্লাক্সের পরিবর্তনের হার। এই যে এটা লিখেছি φ1 - φ2 অথবা φ2 - φ1 যে কোনো একটা দিতে পারো, কোনো সমস্যা নেই। যদিও এখানে φ1 - φ2 আসলে φ2 - φ1 হবে। তো এটার সমানুপাতিক বলা হচ্ছে, এই যে সূত্রে বলা আছে সমানুপাতিক। ওকে, তাহলে যে ইনডিউসড ইএমএফ ই সমানুপাতিক হচ্ছে এই যে ফ্লাক্সের পরিবর্তনের হার φ1 - φ2/t, φ2 - φ1/t আছে। তো এই যে আমরা পরিবর্তন ফ্লাক্সের φ2 - φ1 এটাকে যদি আমরা ফাই দিয়ে চিহ্নিত করি তাহলে কি দাঁড়াবে? ই সমানুপাতিক φ/t। আবার আমরা জানি সমানুপাতিক চিহ্ন উঠে গেলে একটা ধ্রুব আসে, কনস্ট্যান্ট। আমরা এটা কে দিয়ে চিহ্নিত করছি? ই সমান কে φ/t। এখন এখানে কনস্ট্যান্ট ছাড়া যে বাকি তিনটা রাশি আছে, যেমন এটা ইনডিউসড ইএমএফ, যেটা ভোল্টেজ, এরপর হচ্ছে চুম্বক ফ্লাক্স, এরপর হচ্ছে সময়, এগুলো যথাযথ যার যার মান যদি আমরা একক মান বসিয়ে, যেমন ফ্লাক্সকে যদি 1 ওয়েবার, সময়কে যদি 1 সেকেন্ড এবং ইকে যদি 1 ভোল্ট হিসেবে আমরা মানগুলো বসাই তাহলে আমরা কে এর মান পাবো 1। সেই ক্ষেত্রে আমরা এই ইকুয়েশনটা পাচ্ছি ইকুয়াল টু φ/t। ক্যালকুলেশনের সাহায্যে এই ইকুয়েশনে দেখানো যায়, যেমন সময় পরিবর্তন ডিটি এবং যদি ফ্লাক্স পরিবর্তন ডিফাই দিয়ে দেখাই তাহলে আমরা ইনডিউসড ইএমএফ ই সমান পাই dφ/dt। এটা আসলে একটা লুপের ক্ষেত্রে বা একটা টার্নের ক্ষেত্রে যদি এই পরিবাহী কয়েলের যদি টার্ন সঙ্গে অ্যান সংখ্যক হয় তাহলে সেই ক্ষেত্রে ইনডিউসড ইএমএফ ই সমান হবে অ্যান dφ/dt। ওকে, আমরা পরের স্লাইডে যাচ্ছি। ল্যাঞ্জের সূত্র আগের স্লাইডে দেখো ই সমান আসছে যে অ্যান dφ/dt। তোমাদের বই নিশ্চয় দেখেছো ই সমান মাইনাস অ্যান dφ/dt লিখা আছে। এখানে একটা ইকুয়েশনের ডান পাশে একটা মাইনাস চিহ্ন দেওয়া আছে। মাইনাসের ব্যাখ্যাটা আসলে এই স্লাইডে বিজ্ঞানী ল্যান্স দিয়েছেন, ক্লিয়ার করেছেন ব্যাপারটি। তো আমরা এই ছবিটি মনে হয় এর আগে স্লাইডে দেখলাম, আর একটু বড় করে দেখানো হয়েছে যে ইনডিউসড ই সমান মাইনাস অ্যান dφ/dt বা dt of dφ কেন বলা হচ্ছে, কেন মাইনাস চিহ্নটা দেওয়া হচ্ছে। আমরা মাইনাসের এই ব্যাখ্যা দেবার আগে, সূত্রটা পড়ার আগে আমরা একটু ছোট্ট করে একটা কথা বলি যে যে কারণে বা যে ঘটনার জন্য যেটি ঘটছে বা যে রেজাল্টটি হচ্ছে সেটা যদি তার সাথে কন্ট্রাডিক্ট না করে, বিরোধিতা না করে, তাহলে সেই ক্ষেত্রে আসলে ধনাত্মক চিহ্নের বিষয়টা আসে। আর যার কারণে ঘটছে সেই কারণটাকে যদি বিরোধিতা করে বা বাধা প্রদান করে তাহলে সেই ক্ষেত্রে আসলে নেগেটিভ চিহ্নের ব্যাপার। এখানে তো সেটাই আসলে ছবিতে খুব ক্লিয়ারলি একদম পরিষ্কার করে ব্যাখ্যা দেওয়া হয়েছে। এখানে দেখো, আগে আমরা ল্যান্স সূত্রটা পড়ি, সূত্রতে সব বলা আছে। যে কোনো তড়িৎচুম্বকীয় আবেশের বেলায় আবিষ্ট তড়িৎ প্রবাহে অভিমুখ, এই যে আবিষ্ট তড়িৎ প্রবাহ মানে আবিষ্ট ভোল্টের জন্য যে তড়িৎ প্রবাহটা হচ্ছে তার অভিমুখ বা দিক এমন হবে যে কারণে প্রবাহের সৃষ্টি হচ্ছে সেই কারণকে বাধা প্রদান করবে। তাহলে আমরা যে চুম্বকটাকে কাছে নিয়ে আসছি আবার নিয়ে যাচ্ছি, এই চুম্বকের কারণে কিন্তু চুম্বককে আনানোর জন্য যে আমাদের মেকানিক্যাল একটা যে এনার্জি লস হচ্ছে চুম্বককে আনা নেওয়ার ব্যাপারে, সেই শক্তিটা কিন্তু আসলে এখানে ট্রান্সফার হচ্ছে কয়েলে। তো এখন আমরা যখন চুম্বকটাকে কাছে নিয়ে আসছি তাহলে এই কয়েলে একটা কারেন্ট সৃষ্টি হবে। তো আমরা একটু অন্যভাবে বলি, কোনো কয়েলে আবার যদি কোনো কারেন্ট প্রবাহ হয় তাহলে তার আশেপাশে ম্যাগনেটিক ফ্লাক্স সৃষ্টি হয়। এটা যদি আমি আগে বলি নাই, একটু খেয়াল করো, কোনো পরিবাহী কয়েলের মধ্যে যখন আমরা কারেন্ট প্রবাহ করব, সেই কারেন্ট প্রবাহের ফলে এই পরিবাহীর চারিদিকে ম্যাগনেটিক ফ্লাক্স সৃষ্টি হবে। তো আমরা এই চুম্বকদণ্ড কাছে নিয়ে আসার জন্য এখানে একটা তড়িৎ প্রবাহ সৃষ্টি হচ্ছে, যেটাকে আমরা বলছি যে আবেশিত তড়িৎ প্রবাহ বা আবিষ্ট তড়িৎ প্রবাহ। তো এই তড়িৎ প্রবাহ যেদিকে প্রবাহিত হচ্ছে তার জন্য যে ফ্লাক্স সৃষ্টি হবে, বিপরীত দিকে যদি প্রবাহিত হয় তাহলে ফ্লাক্স বিপরীত দিকে যাবে, এই তো বিষয়। তো আমরা যখন চুম্বকটাকে ফ্লাক্স তড়িৎ প্রবাহের দিকে নিয়ে আসবো, মানে এই যে কুণ্ডলীর দিকে, কয়েলের দিকে যখন নিয়ে আসবো, তখন এইখানে তড়িৎ প্রবাহ এমনভাবে প্রবাহিত হবে, তো এখানে যে ফ্লাক্সটা সৃষ্টি হচ্ছে যেমন বি, এটা কয়েলের ফ্লাক্স, আর এই বিটা হচ্ছে ম্যাগনেটের ফ্লাক্স। তো এখানেও এমন একটা ম্যাগনেট সৃষ্টি হবে, সেই ম্যাগনেটটা আবার মানে একটা ভার্চুয়াল ম্যাগনেট, বুঝে নাও, এই বার ম্যাগনেটটাকে বিরোধিতা করবে। তাহলে দেখো এটা নর্থ পোল, এই ম্যাগনেটের এই পাশে নর্থ পোল, তাহলে এখানেও এমন একটা ভার্চুয়াল ম্যাগনেট সৃষ্টি হবে, সেই ম্যাগনেটের ফ্লাক্সটা দিয়ে দেখানো হয়েছে, এখানে নর্থ পোল সৃষ্টি হয়ে যাবে। কারণ আমরা জানি নর্থ পোল থেকে ম্যাগনেটিক ফ্লাক্স বা বলরাকে বের হয়, দিক দেখে বুঝতে পারছি এখানে নর্থ পোল। তাহলে বলো, যখন আমি চুম্বকটা কাছে নিয়ে আসবো, এখানে নর্থ পোল আর কয়েলেও নর্থ পোল সৃষ্টি হচ্ছে, তাহলে নর্থ পোল পরস্পরকে রিপালস করে বা বিকর্ষণ করে। তাহলে আমাদের
সে বিকর্ষণ শক্তিকে ওভারকাম করেই কাছে নিয়ে আসতে হবে। তাহলে আমাদের একটা মেকানিক্যাল শক্তি লস হচ্ছে, হ্যাঁ সেই শক্তিটাই এই কয়েলে ট্রান্সফার হচ্ছে, যেটা আমরা পরবর্তীতে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করছি বা হয়ে যাচ্ছে কনভার্টেড। ওকে, আবার পরের ছবিটাতে চিত্র বিতে একটু খেয়াল করো যে যখন আমি এই চুম্বক দণ্ডটাকে নিয়ে যাচ্ছি, সরিয়ে নিয়ে যাচ্ছি, তখন দেখো চুম্বক বলটাকে দেখলেই বুঝতে পারছি এখানে একটা সাউথ পোল সৃষ্টি হচ্ছে। তো বলো যখন চুম্বকটাকে সরিয়ে নিয়ে যাবো তখন এখানে সাউথ পোল যদি সৃষ্টি হয় তাহলে নর্থ পোলকে সে আকর্ষণ করবে। তাহলে আমি যখন সরিয়ে নিয়ে যাচ্ছি তখন সে আকর্ষণ করছে, যখন কাছে নিয়ে আসবার চেষ্টা করছে তখন বিকর্ষণ করছে। দুই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা বিরোধিতার একটা ব্যাপার। হ্যাঁ, এই বিরোধিতাকে ওভারকাম করেই আবেশিত ভোল্টেজ সৃষ্টি হচ্ছে, এবং যার কারণে আমরা আবেশিত ভোল্টেজের ক্ষেত্রে নেগেটিভ চিহ্ন ব্যবহার করছি, এবং সেটি সুন্দরভাবে ল্যান্স তার সূত্রতে বলেছেন। ওকে, আমরা আরও কিছু রুলস দেখব। ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুলস, যেটাকে বলা হচ্ছে ফ্লেমিংয়ের বাম হস্ত নীতি। আসলে এটিকে একটু দেখিনি। বাম হাত বলো ডান হাত বলো 5টা আঙ্গুল থাকে, আসলে এখানে মেইনলি বৃদ্ধাঙ্গুলি, তারপর হচ্ছে তর্জনী এবং মধ্যমা। তর্জনী এবং মধ্যমা এই 3টে আঙ্গুল দিয়ে আসলে আমরা এই রুলসগুলোকে ব্যাখ্যা দিব। ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুলসে কী বলছে, যে বাম হাতে বৃদ্ধাঙ্গুলি, তর্জনী এবং মধ্যমাকে পরস্পর সমকোণে, মানে XYZ প্লেন যেটা বলা হচ্ছে, পরস্পর সমকোণে রেখে বিস্তৃত করলে তর্জনী চুম্বক বলরেখার দিক, এই যে তর্জনী চুম্বক বলরেখার দিক, মধ্যমা কারেন্ট প্রবাহের দিক যদি নির্দেশ করে, তাহলে সেই পরিবাহী তারটা কোন দিকে রোটেট করবে। আমি আবার বলি, পরিবাহী তারের মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটার দিক যদি মধ্যমা নির্দেশ করে, এবং সেই পরিবাহীতে যদি আমরা ম্যাগনেটিক ফ্লাক্স যদি যে তর্জনীতে নির্দেশ করি, মানে একটা সাপেক্ষে একটা কিন্তু 90 ডিগ্রি, এবং সেই পরিবাহের মধ্যে যে একটা ফ্লাক্স থাকে চুম্বক ফ্লাক্স, এবং সেটা যদি এই তর্জনী দিয়ে আমরা প্রকাশ করি, তাহলে সেই পরিবাহী তার কোন দিকে বল অনুভব করবে বা রোটেট করতে চাইবে সেটাই নির্দেশ করছে বৃদ্ধাঙ্গুল। এইটুকুই বোঝানো হয়েছে। তো আমরা ইংলিশে যদি বলি এটা থাম্ব বলা হয়, এটা ফার্স্ট ফিঙ্গার, এটা সেকেন্ড ফিঙ্গার। দেখো আসলে এই নামগুলো দিয়ে কিন্তু কিছুটা বোঝার সহজ একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। এটা দেখো এই স্পেলিংয়ে কালার চেঞ্জ করে দেওয়া আছে। এই থাম্বে এম, ক্যাপিটাল এম দেওয়া আছে, এখানে এম দ্বারা আসলে মোশন বোঝানো হয়েছে, রোটেশন, দিক। ফার্স্ট ফিঙ্গারে এফ দিয়ে ফোর্স বোঝানো হয়েছে, সরি ম্যাগনেটিক ফিল্ড বোঝানো হয়েছে, এবং সেকেন্ড ফিঙ্গারের সি দিয়ে, সেকেন্ড সি দিয়ে কারেন্টকে বোঝানো হয়েছে। যেভাবে যে মনে রাখতে হবে যে কোন আঙ্গুল দিয়ে আসলে কোনটা নির্দেশ করা হয়েছে। ওকে, এটা হচ্ছে ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুলস। এবার আমরা ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুলসটা দেখবো। এটা ডান হস্তবিধি যেটাকে বলা হচ্ছে, ডান হাতের ওই একই 3টা আঙ্গুলের বিষয়। বৃদ্ধাঙ্গুল, তর্জনী এবং মধ্যমাকে পরস্পরের সমকোণে রেখে, তর্জনী যদি আমরা ম্যাগনেটিক ফিল্ড, তারপর মধ্যমা যেটা কারেন্ট প্রবাহের দিক নির্দেশ করি, তাহলে বৃদ্ধাঙ্গুলটা থার্স্ট বা মোশন বা রোটেশনের দিক নির্দেশ করবে। একই, দুটো আসলে কাছাকাছি মনে হচ্ছে। আসলে এই লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড রুলস দিয়ে ফ্লেমিং মোটর এবং জেনারেটরের ব্যাখ্যা দিয়েছেন। যেমন ফ্লেমিংয়ে আমরা বলেছি, এই কথা বলতে ভুলে গেছি নিশ্চয়ই, যে ফ্লেমিং লেফট হ্যান্ড রুলসের সাহায্যে আসলে মোটরের ঘূর্ণনের দিক বের করা যায়। তোমরা নিশ্চয়ই জানো মোটর আসলে কী। মোটর একটি ইলেকট্রিক্যাল মেশিন, যেটা ইলেকট্রিক্যাল এনার্জিকে সে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করছে। তো মোটরে নিশ্চয়ই ইলেকট্রিক এনার্জি দিতে হয়, মানে পরিবাহীতে কারেন্ট দিতে হয়। তো পরিবাহীতে কারেন্ট দেওয়া হচ্ছে, পরিবাহের চারদিকে আছে ম্যাগনেটিক ফিল্ড, এই যে কারেন্ট দেওয়া হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড আছে, তাহলে সেই পরিবাহীটা রোটেট করবে কোন দিকে, ঘুরবে কোন দিকে। মোটরটা একটা ঘোরার ব্যাপার থাকে, সেই মোটরটা কোন দিকে ঘুরবে বা পরিবাহীর তারটা কোন দিকে ফোর্স অনুভব করবে, সেটা আসলে বৃদ্ধাঙ্গুল দিয়ে বোঝানো হয়েছে। আবার ফ্লেমিং রাইট হ্যান্ড রুলসে আবার সাহায্যে জেনারেটরের কারেন্ট প্রবাহের দিক নির্ণয় করা হয়। মানে এই 3টা আঙ্গুলের ভিতরে জেনারেটর আসলে কি হয়, এটা আবার মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে, ইলেকট্রিক্যাল এনার্জি। তো মেকানিক্যাল এনার্জির জন্য আমাদের আসলে ওটাকে ঘুরাইতে হবে, পরিবাহীটাকে ঘুরাইতে হবে, রোটেট করতে হবে মোশন। সেটা যদি বৃদ্ধাঙ্গুল আমরা বুঝিয়ে দিই, তারপর সেই পরিবাহীর যদি আমি চারপাশে ম্যাগনেটিক ফিল্ড একটা ক্রিয়েট করি, অর্থাৎ এই দুটো আমাদের প্রেজেন্ট থাকবে, আর আলটিমেটলি এই দুটোর জন্য আমাদের কারেন্ট, পরিবাহীতে কারেন্ট সৃষ্টি হবে। তো জেনারেটরে যে কারেন্টের সৃষ্টি হচ্ছে, পরিবাহীতে যে কারেন্ট সৃষ্টি হচ্ছে, সেই কারেন্টের দিক কোন দিকে হবে সেটা ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুলস দিয়ে আমরা নির্ণয় করতে পারি। আরও একটা সূত্র হচ্ছে ম্যাক্সওয়েল কর্কস্ক্রু রুলস। এটা খুবই সিম্পল একটা স্ট্রেইট পরিবাহীর ক্ষেত্রে আসলে এটা
পরিবাহের চারিদিকে একটা পরিবাহী যদি একটা সোজা পরিবাহিত যদি কারেন্ট প্রবাহ হয় তাহলে তার চারপাশে যে ম্যাগনেটিক ফ্লাক্স সার্কুলেটিং বা সার্কুলার যে ম্যাগনেটিক ফ্লাক্স বৃত্তাকার যে ম্যাগনেটিক ফ্লাক্স সৃষ্টি হয় সেটার দিক আসলে কোন দিকে হবে। তো আমরা স্ক্রু যদি ডান হাতে স্ক্রু দিয়ে যদি ডান হাতে স্ক্রুটাকে ঘোরাই ক্লকওয়াইজ, যদি এটা ঘোরায় তাহলে দেখবে নিশ্চয়ই স্ক্রুটা ভিতরে প্রবেশ করবে, মানে এইদিকে ভিতরের দিকে ইনভার্স ভিতরের দিকে প্রবেশ করবে। তাহলে এই স্ক্রুর প্রবেশের দিকটা যদি কারেন্ট প্রবাহের দিক হয় আর স্ক্রুর রোটেশনটা হবে তখন সার্কুলেটিং যে ম্যাগনেটিক ফিল্ড সেটার দিক। খুবই সিম্পল। আবার যদি আমরা স্ক্রুটাকে তুলতে চাই খুলতে চাই তাহলে নিশ্চয়ই অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে, তাহলে কারেন্ট প্রবাহ নিশ্চয়ই দিক হবে উল্টা দিকে, কারণ স্ক্রুটা উপরের দিকে উঠবে। তো স্ক্রুর ভিতরে ঢুকানো অথবা স্ক্রু উপরে উঠানোর দিকটা হচ্ছে কারেন্ট প্রবাহের দিক নির্দেশ করছে। আর স্ক্রুটা কোন দিকে ঘোরাচ্ছ সেই ঘূর্ণনের দিক নির্দেশ করছে হচ্ছে বৃত্তাকার চুম্বক বলরেখার দিক। এটা হচ্ছে ম্যাক্সওয়েল কর্ক স্ক্রু রুলস। এটারই মতো আরেকটি রুলস হচ্ছে রাইট হ্যান্ড রুলস অনলি। এটা খুবই সিম্পল। আমি সূত্রটা বলি, কারেন্ট প্রবাহের দিকে বৃদ্ধাঙ্গুল রেখে, যে দেখো কারেন্ট প্রবাহের দিকে বৃদ্ধাঙ্গুল রেখে যদি এই কারেন্ট পরিবাহী তারটাকে যদি তুমি বাকি 4 আঙ্গুল দিয়ে যে মুষ্টিবদ্ধ করো তাহলে এই যে আঙ্গুলের দিকগুলো বেষ্টনকারী আঙ্গুলের দিক তোমার সার্কুলেটিং বা যে বৃত্তাকার চুম্বক বলরেখার দিক নির্দেশ করবে। খুবই সিম্পল। এই যে দেখো এবার যদি মুষ্টিবদ্ধ করো তাহলে এই যে এটা অ্যান্টি ক্লকওয়াইজ এই যে চুম্বক বলরেখার দিক নির্দেশ করবে। তো এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন রিলেটেড যে সূত্রগুলো আমরা আলোচনা করেছি, আশা করেছি এই ছোট্ট ভিডিও টিউটোরিয়ালসে তোমরা এই চ্যাপ্টারের একটা সম্যক ধারণা পেয়েছো এবং কিছুটা উপকৃত হয়েছো। তারপরও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে এই টপিক রিলেটেড তাহলে অবশ্যই আমার ভিডিও কমেন্টসে জানাবে, আমি যথাসাধ্য চেষ্টা করবো সেই উত্তরগুলো দেবার। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, সবাইকে অসংখ্য ধন্যবাদ।